নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রূপা। এবং আজকে যেমনটা আলোচনার বিষয় হচ্ছে এসআইআর, এবং এসআইআর ইতিমধ্যে বাংলায় শুরু হয়ে গেছে। এবং আমরা দেখেছি সব প্রথম থেকে যে এসআইআর এর বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সংবিধান হাতে নিয়ে এমনকি মিছিলও করেছেন, মেগা মিছিল করেছেন। একদিকে যখন অসমে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একেবারে কঠোর হিমন্ত বিশ্ব শর্মা, অবৈধ সংখ্যালঘুদের উচ্ছেদ এবং পুশব্যাক করতে করা অবস্থান অসম সরকারের, অন্যদিকে ভোটের রাজনীতি করতে সংখ্যালঘুদের বাঁচাতে বাংলায় পথে তৃণমূল। এসআইআর বিরোধিতায় একেবারে মেগা মিছিল মমতার দলে। এসআইআর শুরু হতেই আচমকা ফাঁকা হচ্ছে কলকাতা এবং বৃহত্তর কলকাতার বহু এলাকা, এবং সেই এলাকাগুলোতে সংখ্যালঘুদের বসবাস। অর্থাৎ বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা কিন্তু বাংলাদেশে একবার ফিরে যাচ্ছেন, তার জন্য খালি হচ্ছে এলাকা, এমনটাই খবর উঠে আসছে। অন্যদিকে বীরভূমের বাঘ কেষ্ট মণ্ডল দিচ্ছেন ভুল তথ্য। তিনি বলছেন তার কথায় এসআইআর এর পর এনআরসি এবং অসমে বন্দি নাকি 14 লক্ষ হিন্দু। এখন প্রশ্ন উঠছে, কেন বিভ্রান্তির রাজনীতি করছে তৃণমূল? 26-এর আগে ভোট ব্যাংক ধরে রাখার কৌশল, একাধিক প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানার আমরা চেষ্টা করব। আমাদের সঙ্গে বুদ্ধিজীবী রয়েছেন, থাকবেন তৃণমূলের তরফ থেকে তৃণমূল নেতা থাকবেন আমাদের সঙ্গে, প্রসেনজিৎ সেনগুপ্ত, বিজেপি নেত্রী ডালিয়া ঘোষের সঙ্গে যোগাযোগ করার আমরা চেষ্টা করছি এবং আমরা তাদের সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব ঠিক এই যে এসআইআর নিয়ে এত মাথা ব্যথা কেন তৃণমূল কংগ্রেসের, মাথা ব্যথার কেন কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আরো একাধিক প্রসঙ্গ উঠে আসছে। বিএলও যারা নাকি নিউমারেশন ফর্ম বিলি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক অভিযোগ উঠছে, তারা নাকি নিয়ম ভঙ্গ করছে। এ ধরনের একাধিক বিষয় আছে। প্রথমে আমি যাব, আমাদের সঙ্গে বুদ্ধিজীবী অতীন্দ্রজ্যোতি চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে। অতীন্দ্রজ্যোতি বাবু, আপনাকে নিউজ লাইভ বাংলা সাফ কথায় স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। অতীন্দ্র বিজয় বাবু। হ্যাঁ, অতীন্দ্র বিজয় বাবু, এই যে বিষয়গুলো উঠে আসছে এই মুহূর্তে, বলা হচ্ছে যে কোথাও না কোথাও এই যে এসআইআর, বাংলায় এসআইআর হচ্ছে, তা নিয়ে কোথাও না কোথাও আতঙ্কে রয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি একটা বেফাঁস মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন অসমে নাকি 14 লক্ষ হিন্দু বন্দী রয়েছেন। হ্যাঁ, শুনেছি, দেখেছি, আবার আপনার মুখে শুনলাম। এসআইআরটা কি? এসআইআর তো হতেই হবে। এসআইআরটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর স্পেশাল রিভিশন, ইলেকট্রাল রিভিশন সারা বছর তো হয়, প্রত্যেক বছর হয়। এসআইআর যেটা হচ্ছে সেটা 1951 সালে শুরু হয়েছিল। তারপরে এবার 8 বছর কমপ্লিট হয়ে গেছে। আবার নতুন করে তো হচ্ছে না, এই আবার এবারে নভেম্বরে এটার ফেজ 1 তো বিহারে হয়ে গেল। তো বিহারে তো তেমন কিছু হয়নি, চেঁচামেচি হয়েছে কেন? এর মধ্যে অনেক কিছু রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে। আমি যেহেতু রাজনৈতিক বক্তা নই, রাজনীতি করি না, আমার নিজস্ব মতবাদ বা নিজস্ব ভাবনা চিন্তা থেকেই আমি কথাগুলো বলবো। এসআইআর বাংলায় বললে কি দাঁড়াবে? বিশেষ নিবিড় সংশোধনী। একদম। তো সংশোধনীটা কি হচ্ছে? আমার প্রত্যেক বছর সংশোধন করতে হবে। আমি প্রথমে অনেকগুলো সংশোধন, দেখুন এই 326 ধারায় সবকটা লেখা আছে, কিন্তু কাকে ঢোকাতে হবে, কাকে রাখতে হবে, কাকে রাখতে হবে না, এবং সর্বাবস্থায় ভারতীয় হতে হবে। 4টে যে একদম মেইন স্তম্ভ আছে, তো প্রথম তো ভারতীয় হতে হবে, 18 বছর ওপরে হতে হবে, এরকম অনেকগুলো আছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা ওয়েবসাইটে গেলেও দেখতে পারবেন। আর আপনারা যদি ইদানিং আমাদের চিফ ইলেকশন কমিশনারের ইন্টারভিউ শোনেন তাহলেও বুঝতে পারেন। এখন যে ওনারা বলছেন, কেন বলছেন, তাদের অসুবিধাটা কোথায়, সুবিধাটা কোথায়? এখানে আমি একটা ছোট্ট একটা ঘটনা, একটা রসিকতা আর কি, একটা গল্প প্রায় দেখেছি, ওদিক ওদিক ঘুরে বেড়ায় ইয়েতে। একজন ভদ্রলোক গেছেন একটা ভোট দিতে, একটা পোলিং বুথে। তো ভোটটা দেওয়া হওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন যে এই নম্বরটা দেখুন তো, উনি এসেছিলেন নাকি? তো প্রিসাইডিং অফিসার বলছেন হ্যাঁ। উনি তো ভোট দিয়ে চলে গেলেন। বলে যা, আমার কপাল পুড়লো, এবারেও দেখা হলো না। বলে কি নাম বলুন তো? বলে পূর্ণিমা দেবী বা এরকম নাম একটা। বলে কেন দেখা হলো না? বলে না, উনি তো আমার ঠাকুমা, মারা গেছেন তো অনেক বছর আগে। তার মানে যিনি মৃত্যু হয়েছে তার নাম এখনো রয়েছে ভোটার তালিকায়। এক্স্যাক্টলি। তো বলে প্রত্যেক বছর শুনি তিনি এসে ভোট দিয়ে যান, আমি দেখা করতে আসি। যথেষ্ট প্রয়োজনে এসআইআর এর অফকোর্স মৃত ভোটার আছে, ডাবল এন্ট্রি আছে। একটা মানুষ থাকে হয়তো ঝাড়গ্রামে, এখানে তার নাম আছে, ওখানেও আছে, দিল্লিতে মাঝখানে ছিল, ওখানেও আছে। তো এগুলো সব তো ডিলিট করতে হবে। একদমই।
আর ইনক্লুশন যেটা হচ্ছে, তো পারফেক্ট ইনক্লুশন করাতে হবে। পারফেক্ট ইনক্লুশন করাতে গেলে পারফেক্ট ডিলিশনটাও করাতে হবে, পারফেক্ট রিভিশনটা হতে হবে। একদম। পারফেক্ট রিভিশনটা না হলে মুশকিল। এখন যদি মৃত ভোটারের সংখ্যা আছে কয়েক লক্ষ, আর আমার কাছে যদি প্রশাসন যন্ত্র আছে, আমি এটাকে কাজে লাগাতে পারি, আমার যে সম্পদ, তো এই সম্পদটাকে ধরে রাখার জন্য আমি চেঁচামেচি করতেই পারি। তেনারা তাই করছেন। আর বাকি অনুপ্রবেশ নিয়ে অনুব্রতবাবু কি বললেন বা কে কি বললেন, এর মধ্যে অনেক কথা আছে। আমি একটা কথাই বলি, যে ধরুন আগে 15 বছর আগে মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে this illegal migration or illegal infiltration is threat to the state. তখন বলেছিলেন, তখন কি উনি মিথ্যে কথা বলেছিলেন না সত্যি কথা বলেছিলেন? এবারে বলছেন অনুপ্রবেশ হচ্ছে না বা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এরকম ইয়ে করা হচ্ছে, যাতনা করা হচ্ছে, তাহলে তখন কি মিথ্যে কথা বলেছিলেন? তো বারে বারে কথাগুলো বদলাচ্ছেন কেন? তো স্পষ্ট, যাদের নাক কান চোখ মুখ আছে, বিচার বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে যে এখানে ভোট রাজনীতি। তার মানে যদি লক্ষ লক্ষ, এই বিহারে দেখুন ফেজ 1 হয়ে গেল না, এবারে 12টা রাজ্যে হচ্ছে। কোন রাজ্যে আপনি চিৎকার চেঁচামেচি শুনছেন না? তো তো এই 12টা রাজ্যের মধ্যে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, 2026-এ ভোট আছে। এই কিছুদিন আগে হয়ে গেল বিহারে ইলেকশন তো হয়েছে, কালকে হয়েছে। আচ্ছা 11 তারিখ না 12 তারিখে রেজাল্টও আছে। নিঃশব্দে আমরা অতটা চেঁচামেচি শুনতে পাচ্ছি না। এখন ভোটারের বিহারের পপুলেশন কত? 12 কোটির ওপরে, 12 থেকে 13 কোটি হবে। 7 কোটি ভোটার, এর মধ্যে 45 লাখ 45 লক্ষ কর্তন করা হয়েছে, মানে ডিলিশন করা হয়েছে। কিন্তু এর মধ্যে প্রভিশন আছে, সরকারি প্রভিশন, আইন অনুযায়ী এটা ইয়ে আছে, প্রভিশনটা আছে যে আপনি যদি আপনার দেখেন যে ড্রাফট ভোটার লিস্টে ইলেকটোরাল রোলে আপনার নাম নেই, অথচ আপনি একজন বৈধ ভোটার, আপনি এটার এগেইনস্টে প্রটেস্ট করতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন। তখন এটা আপনাকে ফাইনাল নয়, তো এটাকে রিভাইজ হচ্ছে, তখন এটা ঠিক করে দেওয়া হবে। ওখানে একটাও হয়নি, 45 লাখের ভেতরে একটাও পিটিশন জমা পড়েনি। কেন? কারণ ওখানে মৃত ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার আছে, আর ইনফিল্ট্রেটার্স তো আছে। মানে সে আমি আজকে নয়, অনেক বছর থেকে আমরা তো দেখছি। এখন সরকারি তথ্যটা এর সাথে এর মিলবে না, কারণ এই এসআইআর গুলো কমপ্লিট না হলে তখন পুরো তথ্য আপনার কাছে আসবে না। আর যতক্ষণ তথ্য আসবে না, ততক্ষণ এই তথ্য নিয়ে ওই খেলা করলে হবে না। কিন্তু অনুপ্রবেশ ঘটছে, প্রতিনিয়ত ঘটেছে। আসাম ইজ ফেসিং এ থ্রেট ফর দিস পার্টিকুলার কাইন্ড অফ ইনফিল্ট্রেশন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে ইনফিল্ট্রেশনটা হচ্ছে, জনবিন্যাস পরিবর্তনের যে সমস্যাটা দাঁড়াবে, আজকের আসাম আর আগামী পরশুদিনের আসাম কি এক থাকবে? বেশ আমাদের সঙ্গে তৃণমূল নেতা রয়েছেন, প্রসেনজিৎ বাবু রয়েছেন। প্রসেনজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ল্যাব বাংলার সাফ কথায়। প্রসেনজিৎ বাবু, এর আগে আপনার সঙ্গে এসআইআর নিয়ে অনেকবারই কথা বলেছি, তবে আজকে যে বিষয়টা হচ্ছে, আমরা দেখেছি সংবিধান হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছেন, এসআইআর বিরোধিতা করছেন, এবং এই যে একের পর এক যে বিভিন্ন তথ্যগুলো উঠে আসছে, আজ যে তথ্য আমরা পেলাম, অনুব্রত বাবু তো বলে ফেললেন যে অসমের প্রসঙ্গ টেনে বললেন অসমে নাকি 14 লক্ষ হিন্দু রয়েছে। কিসের ভিত্তিতে এই তথ্যগুলো তিনি দিচ্ছেন? অনুব্রত মণ্ডল কেন বলেছেন, কি কারণে বলেছেন, সেই উত্তর অনুব্রত মণ্ডল নিজে দিতে পারবেন, তাই তার উত্তর দেওয়ার দায় আমার নয়। আমি এখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি হিসেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমি এসআইআর সম্বন্ধে দলের যে স্ট্যান্ড আমি সেটা জানাতে পারি। অনুব্রত মণ্ডল কি বলেছেন আমি সে কথা শুনিও নি, এবং সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। দলের একটা গুরুত্বপূর্ণ অংশ অনুব্রত বাবু, তিনি একজন বরিষ্ঠ নেতা, তার মুখ দিয়ে এই ধরনের যে তথ্য বেরোচ্ছে তা নিয়ে তো যথেষ্ট প্রশ্ন উঠছে। তিনি কিভাবে বলে ফেললেন যে অসমে 14 লাখ হিন্দু বন্দী রয়েছেন, এবং তিনি এও বলছেন এসআর এর পর এনআরসি হবে। কোথাও না কোথাও একটা ভয় সৃষ্টি করছেন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। একটা জিনিস দেখুন, উনি 14 লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পের কি কথা বলেছেন সেটা আমি জানি না, আমি দেখিনি।
তবে এসআইআর সংক্রান্ত বিষয় না, যেটা বেশ, সেটা যে তাহলে ঘুরিয়ে আমি NRC র দিকেই একবার যাচ্ছে, ঠিক আছে, সেটা তো স্পষ্ট। একদমই আপনি সঙ্গেই থাকুন, আলোচনায় আসবো। আমি অনুব্রত বাবুর মন্তব্যটা একবার দর্শকদের আরো একবার আজকে দেখাতে চাইবো। ছেলেমেয়েরা একসঙ্গে কাজ করছে, এটা দেখে একটা খুব সুন্দর পরিবেশ লাগবে। দেখুন একটা কথা বলি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে না। সবটাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখে দেবে, এটা আমি জোর গলায় বলতে পারি। আর একটা কথা ভাববেন, এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআরের যদি নাম বাদ যায়, এনআরসিতে ডাকবে, এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে নেয়। দেখুন আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না, তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে। প্রসেনজিৎ বাবুর কাছে, প্রসেনজিৎ বাবু শুনলেন তিনি এই যে তথ্যগুলো দিচ্ছেন, সে বিষয়ে আমাদের সঙ্গে বিজেপি নেত্রী থাকবেন কিছুক্ষণের মধ্যে, এ বিষয়ে যাব। তবে আমি এই মুহূর্তে বলবো, তিনি বলছেন এসআর এর পর এনআরসি হবে, বিড়ম্বনায় পড়তে পারেন, ভয় দেখাচ্ছেন কেন? আচ্ছা, আমি আপনাকে এই উত্তরটাই দিই। এসআইআর উনি কেন বলছেন যে এসআইআরটা ঘুরিয়ে এনআরসি? কারণ হচ্ছে এসআইআর এ যদি আপনার নাম না থাকে তাহলে কি হচ্ছে, আপনি ভারতীয় নাগরিক নন, এটা প্রমাণ হচ্ছে। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু তখন নাগরিকত্বের জন্য ভারত সরকারের কাছে আবেদন করতে হবে। তাহলে অনুব্রত মণ্ডল যে কথাটা বলেছেন সেই কথাটা কি খুব ভুল? না, সেক্ষেত্রে যদি এসআর এর নাম না উঠে, তার মানে 12টা ডকুমেন্টস যেগুলো একজন ভারতের নাগরিকের থাকা প্রয়োজন, তার মানে ওই 12টা ডকুমেন্ট তার কাছে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি প্রমাণ হলো? হয়তো সে ভারতের নাগরিক নয়, কারণ যে টার্মসগুলো রয়েছে এসআইআর, হয় সে মৃত হতে হবে সেই ভোটার, হয় সে মানে একই নাম বিভিন্ন জায়গায় রয়েছে সে জায়গা থেকে বাদ পড়লো, আর না হয় সে এই দেশের নয়। এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে যে কোনো একটা মধ্যে যদি সে পড়ে যায় তাহলে চিন্তার কারণ। আমি আপনাকে একটা জিনিস বলি, মনে করুন কোন একজন মহিলা যিনি 2003 সালে 18 বছর যার বয়স হয়েছে, তার মানে 2002-এ তার নাম ছিল না, এখন তার বয়স হচ্ছে 40, এবং 2003-এ যদি কারোর 18 বছর হয়, তার মানে সেই ভদ্রমহিলা জন্মগ্রহণ করেছেন 1985 সালে। তখন কিন্তু বাংলায় এই যে জন্মালেই যে বার্থ সার্টিফিকেট হবে, এটা কিন্তু অনেক জায়গাতেই কিন্তু ছিল না। হ্যাঁ, এবং সেখানে কিন্তু তখন প্রচুর এরকম ঘটনা আমরা দেখেছি যে বাড়িতে প্রসব হয়েছে। তাহলে সেই ভদ্রমহিলার বার্থ সার্টিফিকেট না থাকতে পারে, বাকি ডকুমেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, সেই ভদ্রমহিলা যদি স্কুল ফাইনাল যদি পাস না করে, তাহলে তার স্কুল পাস সার্টিফিকেট থাকছে না। কিন্তু সেই ভদ্রমহিলা পরবর্তীকালে কিন্তু আধার কার্ড করেছিল, সেই ইলেকশন কমিশন বলছে যে সেই আধার কার্ডটা গ্রাহ্য হবে না, যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে 12টা ডকুমেন্টস এর মধ্যে আধার কার্ডকে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আপনি কি সেই ভদ্রমহিলাকে বলবেন যে তিনি অনুপ্রবেশকারী? না, বাকি আরো তো রয়েছে না, বাকি আরো তো ডকুমেন্টস রয়েছে, সেগুলো তো তার কাছে থাকবে। মানে এগুলো 12টা যে ডকুমেন্টস যেগুলো রয়েছে সেখানে আপনি দেখুন, এখানে আপনি দেখলে পরে বুঝতে পারবেন যে ওখানে যে গভর্নমেন্ট জবের কথা বলা রয়েছে, গভর্নমেন্ট আইডি কার্ডের কথা বলা রয়েছে, সকলেই কি সরকারি চাকরি করে? সকলেই কি সরকারি পেনশন পায়? কিন্তু বার্থ সার্টিফিকেটের যে কথা বললেন, বার্থ সার্টিফিকেট তো বের করা যায়, সেটা তো ইজিলি বের করা যায়। যদি আজকে এসআইআর হচ্ছে শুধু বার্থ সার্টিফিকেট ছাড়াও তো অন্যান্য আজকে 1985 সালে যে
1985 সালে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা জন্মগ্রহণ করলেন বাড়িতে, তিনি তাহলে সেই বার্থ সার্টিফিকেট বার করতে হলে সেটা তো তাকে ভুয়ো বার্থ সার্টিফিকেট বার করতে হবে। তখনকার দিনে তো মানুষ এত সচেতন ছিল না। বাকি যেগুলো ডকুমেন্টস গুলো রয়েছে শিক্ষার ক্ষেত্রে, যেগুলো ডকুমেন্টস রয়েছে বা যেগুলো বাকি যেগুলো ডকুমেন্টস এর কথা বলা হয়েছে কমিশনের তরফ থেকে, সেগুলোকে একটাও 12টার মধ্যে একটাও কি কারো কাছে 12টা ডকুমেন্টস এর কথা বলা আছে, 12টা ডকুমেন্টস এর মধ্যে বলা আছে এনি আইডেন্টিটি কার্ডস, পেনশন পেমেন্ট অর্ডার, এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্টস ইস্যুড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। এই যে ইস্যুড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, এই ডকুমেন্টসে তো আধারেরও আসার কথা, কারণ এটা তো আধার তো ইন্ডিয়ান গভর্নমেন্ট ইস্যু করেছে। আচ্ছা, তারপরে বার্থ সার্টিফিকেটটা ছেড়ে দিন, একটা খুব নিম্নবিত্ত পরিবারে পাসপোর্ট থাকার কথা নয়, না পাসপোর্ট থাকার কথা না। তিনি যদি ম্যাট্রিক পাস না করে থাকেন তাহলে তার এডুকেশনাল সার্টিফিকেট নেই, তিনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে তার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নেই, তিনি যদি কোনো অরণ্য সংলগ্ন এলাকায় না থাকেন তাহলে ফরেস্ট রাইট সার্টিফিকেট তার নেই। তথ্যের আপনি অনেক কিছু বলে দিচ্ছেন, একটাও তথ্য থাকবে না কারো কাছে। এই ধরনের মানুষ যদি আইডেন্টিফাই হয় সেক্ষেত্রে কমিশনের একাধিক রয়েছে বিষয়বস্তুগুলো। আমি এই মুহূর্তে পেয়ে গেছি বিজেপি নেত্রী ডালিয়া ঘোষকে। ডালিয়া দি, যে বিষয়গুলো তুলছেন প্রসেনজিৎ বাবু, যেই ধরনের কথাগুলো তিনি উল্লেখ করছেন, যে একটিও ডকুমেন্ট যদি না থাকে, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ম্যাট্রিকের যেসব সার্টিফিকেট হোক বা যে কোনো ধরনের সরকারি নথি যদি কারো কাছে একটিও না থাকে, তাহলে কি হবে? সে হয়তো এই দেশেরই নাগরিক। দেখুন, তিনি যে এই দেশের নাগরিক সেটা উনি কিভাবে বলছেন? যেমন আমি আজকের একটা ঘটনা বলছি, আমাদের এখানে 256 নম্বর বুথ, 153 বেহালা পূর্ব বিধানসভা, 256 নম্বর বুথ। এখানে এমন একজন ব্যক্তি যার বাবা থাকেন বাংলাদেশের নাগরিক, এ 2003 সালে এখানে এসছে, তার আগে 2002-এ আসা যাওয়া করেছে। যখন এসছে তখন ওখানে এসআইআর এর টাইমে তখন তার জ্যাঠাকে বাবা বানিয়ে দিয়েছে। এপিক নাম্বার এখনো অবধি সেম এপিক নাম্বার ক্যারি করছে ভদ্রলোক। তখন তার নাম ডাক নামে টাইটেল দিয়ে হয়েছে এবং জ্যাঠাকে বাবা বানিয়ে দিয়েছে। যখন আজকে স্কুটিনি হয়েছে জ্যাঠার বাড়িতে, জ্যাঠার 3টে ছেলে, সেখানে হয়ে গেছে জ্যাঠার 4টে ছেলে। আচ্ছা, জ্যাঠা তখন বলছে এটা আমার বাবা, এটা আমার ভাইয়ের ছেলে, এটা আমি ওর বাবা নই। এটা 2002-এর এসআইআর এর তিনি ওই নামে আছেন এবং পরবর্তীতে 2025-এর ভোটার লিস্টে ওনার নাম, তখন ওনার যেটা গুড নেমে ওনার নাম এবং বাবার নামটা তখন অরিজিনাল, এপিক নাম্বার সেম থাকলো, নাম চেঞ্জ করলো ধাপে ধাপে এবং আস্তে আস্তে ধাপে ধাপে নাম, তারপরে বাবার নাম চেঞ্জ করা হলো। আজকে যদি এই রকম প্রচুর আছে। আপনাকে আরো জানাচ্ছি, এনাদের এই যে এত যে ছাপ্পা চলছে না এখন, এই যে ব্যক্তির কথা বললাম, ইনি হচ্ছেন 143 নম্বর ওয়ার্ডে শাসক দলের একজন নেতা। ওখানে রীতিমতো সবাইকে ভয় দেখিয়ে চলেছেন। ঠিক আছে, এখন আমি এটা আজকে যখন ধরেছি, আমার বলা হচ্ছে আমার উদ্দেশ্য করে, আমি পাড়াতে ঢুকলে নাকি আমার হাত পা ভেঙেছে। ওর ক্ষমতা থাকলে করে দেখাক। আর আমিও এটা বলে দিলাম, এটা নাম নেতারা এই ধরনের ভুয়ো ভোটার তালিকায় নাম, মানে ভুয়ো নাম রয়েছে তাদের তালিকায় এবং পাশাপাশি হুমকি দিচ্ছেন, মানে বিষয়টা ঠিক না। আমি যদি এখন উল্টো আরেকটা যদি তথ্য দিয়ে যদি বলতে থাকি, তাহলে কি সেই ব্যাপারটা কি মানে গ্রাহ্য হবে? ব্যাপারটা আগে এসআইআরটা হোক না, তাতে যদি তার নাম বাদ যায় তখন নয় এ ব্যাপারে আমরা আলোচনা করব। এসআইআর হওয়া নিয়েই তো সমস্যা সবার। এসআইআর করার জন্যই তো বলছে আমাদের বারবার করে অনুব্রত বাবু বলছেন ম্যাডাম, যে এসআইআর হওয়া নিয়ে সমস্যা নয়, সমস্যাটা এসআইআর হওয়া নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে এসআইআর এর প্রক্রিয়াটা নিয়ে। এসআইআর এর প্রক্রিয়াতে কোনো ভুল নেই। আমরা প্রত্যেকটা বিএলওর সাথে, আমি তো রাউন্ডে আছি, আমি ভিজিট করছি, আমি একটু 2002 আর 2025-এর এসআইআরটা নিয়ে আমি একটু তুলনামূলক আলোচনাটা একটু করি, তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। বলুন।
নির্বাচন কমিশন বলছে যে 2002 সালে যে এসআইআর প্রক্রিয়া হয়েছিল এবারও সেই প্রক্রিয়াই তারা করছে, এবং সেখানে তারা বলছে যে এই যে এনিউমারেশন ফর্ম যেটা, সেই ফর্মটা বাড়ি বাড়ি যে দেওয়া হচ্ছে সেটা 2002-এও হয়েছিল, কিন্তু সেটা 2002-এ দেওয়া হয়নি। তখন বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের কাছে যে তথ্য ছিল সেটা যাচাই করা হয়েছিল। আর একটা বিষয়ে বলি, 2002-এর ক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে চার প্রকার নথি চাওয়া হয়েছিল, কিন্তু 2025-এ মানুষের সুবিধার্থে 11 প্রকার নথি চাওয়া হচ্ছে। এটাও একটা ভুল স্টেটমেন্ট, 2002-এ কোনো নথি চাওয়া হয়নি। 2002-এ এসআইআর এর ক্ষেত্রে যে ভোটার লিস্টকে ধরা হয়েছিল সেটা ছিল 2002-2003, অথচ 2025-এর ক্ষেত্রে যে এসআইআর লিস্টকে ধরা হচ্ছে সেটা হচ্ছে 2002-এর। আরো একটা জিনিস বলি, 2002 সালে তখন আপনাদেরই বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আডবাণী। তিনি পশ্চিমবঙ্গে এসে, মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে পাশে নিয়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে 2 কোটি অনুপ্রবেশকারী আছে, সরকার এদের খুঁজে বার করবে। আজ পর্যন্ত 2025-এ এসেও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন এখানে অনুপ্রবেশকারীর সংখ্যা 2 কোটি, অর্থাৎ 2002-03 থেকে 2025 23 বছরে কিন্তু অনুপ্রবেশের সংখ্যা তাহলে বাড়েনি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদেরই মন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন বর্তমানে বাংলায় অনুপ্রবেশকারী 1,25,00,000। আপনাদেরই বিরোধী দলনেতা বলছেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী 1 কোটি। কোনো কথার মধ্যে সামঞ্জস্য নেই। আর একটা বিষয় তুলে ধরি, এটাও তথ্য, 2023 সালের 12ই ডিসেম্বর 2023 সালের 12ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে একটি মামলায় ভারত সরকার জানায়, খুব পরিষ্কারভাবে বলছি, ভারত সরকার জানায় ভারতবর্ষে মোট কত অনুপ্রবেশকারী সেটা আমাদের জানা নেই, সেটা খুঁজে বার করা অত্যন্ত কঠিন কাজ। এসআইআর এবং তার পাশাপাশি অনুপ্রবেশ একটি মূল কারণ হচ্ছে এসআইআর এর, কারণ ভোটার তালিকা থেকে যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, বাংলাদেশ অনুপ্রবেশকারী রয়েছে, তাদের যাতে নাম বাদ দেওয়া যায় এবং সংশোধন করা যায় সেই ভোটার তালিকা, সে বিষয়ে আমরা আলোচনা করছি। এবং এই মুহূর্তে মিতানাথ বড় আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। এবং পাশাপাশি যে বিষয়টি আজকে উঠে এসেছে, যে অনুব্রত বাবু বললেন যে অসমে নাকি 14 লাখ হিন্দু বন্দী রয়েছে এবং এসআইআর এর পরে এনআরসি হবে বাংলায়। মিতাদির কাছে যাব। মিতাদি, এই যে অনুব্রত বাবু এই বক্তব্য রাখলেন, এই বিষয়ে আপনি কি বলবেন? তিনি বলছেন যে অসমে নাকি 14 লাখ হিন্দু বন্দী রয়েছে। আমি এই বিষয়ে ডালিয়াদির কাছেও যাব। ডালিয়াদি, অনুব্রত বাবুর আমি বক্তব্য শুনিয়েছি এর আগে, তিনি বলছেন অসমে 14 লাখ হিন্দু বন্দী রয়েছে এবং বাংলায় এসআইআর এর পর এনআরসি হবে। কোথাও না কোথাও একটা ভয় সৃষ্টি করার একটা চেষ্টা করছেন, আপনি কি বলবেন এই বিষয়ে? ডালিয়াদির কথা শোনা যাচ্ছে না। ডালিয়াদির কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি, এখানে বারবারই আমি একটা দৃষ্টান্ত দিয়ে তুলে ধরছি আমার বক্তব্যকে, তার জন্য ক্ষমা চাইছি। এখানে 142 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কাউন্সিলর গিয়ে গিয়ে বলছে যে আপনারা কোনো কাগজপত্র দেখাবেন না, বিএলও যখন আসবে কোনো কাগজপত্র দেখাবেন না, কোনো কাগজে সই করবেন না, তাহলে আপনাদের বাড়ি ঘর দুয়ার সবকিছু লিখিয়ে নেবে তারা। আমরা ক্যাম্প করছি, সেই ক্যাম্পে কাগজপত্র নিয়ে আসবেন। এই পর্যায়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে বাড়ির মানুষদেরকে। এবার আমি আরো বলছি, আজকে এটা ভয়ের বাতাবরণই ওনারা সৃষ্টি করতে চাইছেন। কারণ ওনারা যে বলছেন যে এনআরসি হবে, প্রথমত বলি হিন্দু যারা ভারতীয় নাগরিক, তাদেরকে নাগরিকত্ব নেবার জন্য আলাদা করে কিছু করতে হবে না, কারণ তারা যদি এই দেশেরই নাগরিক হয়ে থাকে। আর যারা যদি অন্য দেশ থেকে আসে অনুপ্রবেশের মাধ্যমে, তাদের কাছে যদি পর্যাপ্ত কাগজপত্র না থাকে, 2002-এর এসআইআর-এ যদি তাদের লাস্ট এসআইআর-এ যদি নাম না থাকে, অগত্যা তাদেরকে সিএ এর মাধ্যমে আবেদন করতে হবে। আর এই যে বলছেন বেশিরভাগই হিন্দু আছেন, ওনার চিন্তা করার কোনো কারণ নেই। আবারও বলছি, বারবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন,
হিন্দুদের চিন্তা করার কোনো কারণ নেই। একদম আমি হিন্দুদের মিতাদির কাছে চোখে যাবো। জল ফেলার একদমই কোনো মিতাদি- কারণ নেই। একদমই, একদম মিতাদির কাছে এই বিষয়ে যাবো। মিতাদি ডিটেনশন রয়েছেন ক্যাম্পে কোনো হিন্দু নেই তো? অসমের থেকে বিজেপি নেত্রী রয়েছেন। মিতাদি যে বিষয়টি বলেছেন অনুব্রত বাবু, অসমে নাকি 14 লাখ হিন্দু বন্দী রয়েছেন এবং বাংলায় এসআইআর এর পর এনআরসি হবে। এসআইআর আর এনআরসি বিষয়টি কোথাও না কোথাও যেন গুলিয়ে ফেলছেন। দেখো রূপা, আমি প্রথম একটা এটা বলতে চাই। ফার্স্ট অফ অল, যে অপোজিশন যে আছে ইসি কে মানে তো, যে ইসি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি, সেটা তো ওনারা স্বীকার করে যে ইসি যেটা কাজ করছে আজকের থেকে না, এসআইআর যেটা হচ্ছে 2002 তার আগের থেকে কংগ্রেসের সময় ইসি এই কাজটা করেছে, সেটাতে তো কোনো আপত্তি নেই। ওনাদের এখন আপত্তি, কারণ এইবার আমরা যেটা দেখেছি গত 3 মাস থেকে বিহারের সময় যখন ইসি এসআইআরটা করেছে, তখন যখন মানে যেখানে আমরা আগের থেকে বলে যাচ্ছি 100 যেখানে ভোটার আছে সেখানে 120 ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, যেখানে 400 ভোট যেখানে 450 ভোটার কার্ড পাওয়া যাচ্ছে। তো এটা কি অপোজিশন চায় না যে আইডেন্টিফাই করা হোক? নাম্বার 1। গতকালকে আমরা দেখেছি রাহুল গান্ধী সে বলছে একটা প্রেস কনফারেন্সে কংগ্রেসে বলছে যে ডুপ্লিকেশন অনেক হয়েছে। হিপোক্রেসিটা কোথায় আছে? যদি ডুপ্লিকেশন আছে, সেই ডুপ্লিকেশনই তো ইসিএ আইডেন্টিফাই করার চেষ্টা করছে, তাহলে ওদের প্রবলেমটা কোথায়? আর যদি সত্যিকারই ওরা চাচ্ছে যে ইসি ইনভেস্টিগেট করো আর পুরোপুরি এইসব যে মাল্টিপল যেখানে হচ্ছে সেটা আইডেন্টিফাই করে স্ক্রুটিনি করে, তাহলে এসআইআর এর এগেইনস্টে কি প্রবলেম? ওনারা বলছেন প্রক্রিয়াটা নিয়ে প্রবলেম। একদম হ্যাঁ, মিতাদি বলছেন প্রক্রিয়াটা নিয়ে প্রবলেম। এখন এইবার ওনাদের প্রক্রিয়া নিয়ে প্রবলেম, কিন্তু আমরা সবাই জানি যখন ইসি প্রসেসটা করেছিল ইট ওয়াজ ভেরি ট্রান্সপারেন্ট, ইসি নোটিফিকেশন দিয়েছে, আর বিজেপির আগে কিন্তু কংগ্রেসের অপোজিশনই বুথ লেভেল পর্যন্ত কিন্তু ফরম্যাটটা ডিস্ট্রিবিউট করেছে। সেজন্য একবারও বলতে পারবে না দে ওয়্যার নট ইন দ্য প্রসেস। ওনারা প্রসেসে পুরো ছিল ইনভলভ। যখন আইডেন্টিফাই হয়েছে যে ম্যাক্সিমাম মাল্টিপ্লিকেশন ডুপ্লিকেশন অফ ভোটার কার্ড, যেটা এখন বিহার থেকে আমরা বেঙ্গলও দেখছি, গত 2-3 দিনে বেঙ্গলে আমরা দেখেছি হাজার হাজার ডুপ্লিকেট ভোটার কার্ড পাওয়া গেছে। which means আমি যে একটু আগে শুনছি যে 1 কোটি 2 কোটি এক্সট্রা ইলিগাল এসেছে, যারা এখানে এসে বসে বেঙ্গলে বিহারে ভোট দিচ্ছে, তার মানে অপোজিশনের ভোটার ফেক ভোটারকে এইবার ইসি আইডেন্টিফাই করছে, আর সেই জন্য অপোজিশন এত উত্তেজিত হয়ে আছে। আমরা দেখে বোঝা যাচ্ছে এটা। আর আমি তো বলছি অপোজিশনের এটা হিপোক্রেসি। একদিকে আপনারা বলছেন, গতকালকে আমরা সবাই দেখলাম যে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্সে একজন বলল, একজন মহিলা, তার নাকি 22 টাইমস ভোটার আইডি অন্য নাম দিয়ে আছে। নাম্বার 1 তো ওখানে যে নামগুলো আছে, অ্যাড্রেস গুলো আছে, দে আর আওয়ার অরিজিনাল সিটিজেন। পিঙ্কি, প্রীতি, সুইটি আমাদের দেশের ভারতবর্ষের নাগরিক, আর ওরা সেই জায়গার অ্যাকচুয়ালি ভোটার হয়। কিন্তু যে ফটোটা ইউজ করেছে সেই ফটো সব সেই পিঙ্কি, প্রীতির সবার ভোটার আইডিতে একটা ফটো ইউজ করেছে কংগ্রেস। দ্যাট ফটো ইজ নট এন ইন্ডিয়ান, উনি ভারতীয় না, উনি একটা ব্রাজিলিয়ান মডেল। আর উনি নিজেই আজকে বলেছে যে শি ইজ থিঙ্কিং ইটস আ কমেডি শো গোয়িং অন ইন ইন্ডিয়া। কংগ্রেস কি আমাদের মানে ভারতের না, খালি ভারতে না, বিশ্বতে একটা লজ্জিত করছে। মিতাদি আরেকটা বিষয় এইসব করার একদম যে তথ্যটা অনুব্রত বাবু দিলেন, যে বিষয়টা এর আগেও আপনাকে জিজ্ঞেস করেছি যে অসমে 14 লাখ হিন্দু বন্দী রয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ এটা নিয়ে কিন্তু একটা ভ্রান্ত ধারণা হতে পারে বাংলার মানুষদের ক্ষেত্রে। প্রথম কথা হলো, আমরা সবাই জানি যেটা উনি বলেছে, আর ইসিও বলেছে আসামে হবে, বিকজ আসামে প্রথম আমাদের ভারতবর্ষতে এনআরসিতে হয়েছিল, রাইট? আর যখন আমাদের এনআরসি হয়েছে, আমাদের এখানে আমরা জানি যে সেই সময়তে কিছু মিসক্রিয়েন্ট ঢুকে গিয়ে কিছু এখানে একটু গন্ডগোল করেছে, which means আসামের এনআরসি তথ্যটা কিন্তু এখন কোর্টে আছে, তাই? কিন্তু একটাই কথা খাটাং, যে কোনো হিন্দু যাদের নাম
এখানে এনআরসিতে আছে তাদেরকে বাদ দেওয়া হবে না, আর যাদের নাম কিছু কারণে ঢুকায়নি বা ঢুকাতে পারেনি তাদেরও বাদ দেওয়া হবে না। কিন্তু ফিল্টারেশন অফ যারা ইলিগাল মাইগ্রেন্টস কিছু একটা কম্পিউটার হ্যাক করে বা কিছু করে ঢুকিয়েছে নিজেদেরকে, তাদেরকে কিন্তু এটার মধ্যে ঢুকানো হবে না। সেই জন্য ইসি ক্লিয়ার কাট বলেছে 2 সপ্তাহ আগে যে এখন এসআইআর পুরো ভারতবর্ষতে হবে আর আসামে হবে, কিন্তু আসামের প্রক্রিয়াটা আলাদা হবে, কারণ আসামের এনআরসিটা এখন কোর্টের মধ্যে আছে, ইট ইজ উইথ দ্য জুডিশিয়ারি। সেই ডিসিশন হওয়ার পরে ইসি নিজেই ডিসিশন নেবে যে এখানে এসআইআর এর প্রসেসটা হবে, কিন্তু হবে তো এটা খাটান। বেশ, আমি তো বলবো এসআইআর আসামে যখন হবে ইন্টেনসিভ প্লাস এক্সটেন্সিভ দুটোই হওয়া উচিত। একদমই একদমই, অর্থাৎ পুরো বিষয়টি যে এসআইআর এর একটা প্রধান যেটা কারণ হচ্ছে অনুপ্রবেশ যারা কারী রয়েছেন তাদের যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, এবং অবৈধ অনুপ্রবেশকারীরা যারা রয়েছেন সেই জায়গার ক্ষেত্রে একেবারে ভোটার তালিকা সংশোধন এসআইআর এর মাধ্যমে করা হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও বাংলার যারা শাসক দলের যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা বলছেন যে এসআইআর নিয়ে আপত্তি নেই, কিন্তু প্রক্রিয়া নিয়ে একটা তাদের আপত্তি রয়েছে। আমরা এই যে অনুপ্রবেশ বিষয়টি আজকে আলোচনা করছি, অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু অসম সরকার একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে, উচ্ছেদ অভিযান চালাচ্ছে, পুশব্যাক একেবারে জোরালো করা হচ্ছে বর্ডারের সীমান্তে। আমরা যদি ত্রিপুরার কথা বলি, কারণ ত্রিপুরাতেও কিন্তু অনুপ্রবেশ ঘটছে দিনের পর দিন, এবং সে জায়গায় দাঁড়িয়ে সেখানকার পরিস্থিতি বা এসআইআর নিয়ে তারা কতটা ভাবছে সেখানকার সরকার, সে নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভূপাল চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি। ভূপালের কাছে যাবো। ভূপাল, যে বিষয়টা অনুপ্রবেশ একটা বড় সমস্যা আমাদের দেশে, এবং এসআইআর হচ্ছে 12টি রাজ্যে, হ্যাঁ 12টি রাজ্যে হচ্ছে বাংলা সহ, সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার ঠিক কি স্ট্যাটাস, তারা কি ভাবছে, ত্রিপুরা সরকার কি ভাবছে? ভোপাল, এসআইআর এবং অনুপ্রবেশ ইস্যু একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সে জায়গায় দাঁড়িয়ে 12টি রাজ্যে, বাংলা সহ 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, ত্রিপুরাতেও কিন্তু প্রায় প্রত্যেক দিনে অনুপ্রবেশ ঘটছে। সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা সরকারের ঠিক কি অবস্থান, তারা কি ভাবছে এ বিষয়ে? রূপা, আমি একবার আসতে পারি? ভূপালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মিতাদি কিছু বলতে চাইছেন, মিতাদি বলো। হ্যাঁ, আচ্ছা, আমার আরেকটা প্রসেস নিয়ে যেটা কমপ্লেন তোমরা বলছো যে ওনাদের প্রসেস নিয়ে আপত্তি আছে, তাহলে কেন ওনার প্রসেস নিয়ে কমপ্লেন করে না? রাস্তাঘাটে পাবলিকে যদি ওরা প্রোটেস্ট করে বা প্রসেশন করে, যেটা আমরা এখন বেঙ্গলে দেখেছি মমতা ব্যানার্জি করেছে, সেটা কি সলভ করবে? আমরা একটা কনস্টিটিউশনাল কোর্টে এনেছে, রাহুল গান্ধী যেটা বলছে এলিগেশন লাগাচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম রাহুল গান্ধী সাহস পাচ্ছে না যে জিনিসটা কোর্টে নিয়ে যাওয়ার, তার মানে তথ্যহীন ওরা। কারণ কোর্টে নিয়ে গেলে ইট হ্যাজ টু বি লিগ্যালি প্রুভড। এখন আমরা যেটা দেখছি যে আমাদের ভারতীয় নাগরিককে এমনি কিছু বলে টলে একটু মানে ওনাকে ভুল ধারণা করে একটু ডিলে ট্যাকটিক্স এখানে চলছে, ঠিক আছে? তা এসআই প্রক্রিয়াতে যে না চলে, প্রোটেস্ট প্রসেশন করে কি এসআইআর এর যেটা ওরা বলছে যে প্রসেসটা ভালো হয়নি সেটা কি সলভ হয়ে যাবে? নো, প্রসেসটা যদি আপনাদের কিছু আপত্তি আছে, ইউ পুট আপ আ লিগ্যাল রিটেন কমপ্লেইন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে কেন হাঁটছে না? একদম, আমি প্রশান্ত বাবুর কাছে যাব। প্রশান্ত বাবু, আপনারা আপত্তি জানাচ্ছেন, আপনাদের একটা সমস্যা হচ্ছে প্রক্রিয়াটা নিয়ে, স্যার প্রক্রিয়া, তাহলে আপনারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কেন এগোচ্ছেন না? আমি আপনার প্রশ্নের উত্তরটা দেব, তবে তার আগে আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আমি করতে পারি? হ্যাঁ, বলুন। বলছি, আপনারা একটা কথা বারবার করে বলছেন যে অনুব্রত মণ্ডল আজকে অসমের 14 লক্ষ যে হিন্দু শরণার্থী যারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে তাদের কথা বলেছেন, এতে জনমানসে একটা অন্যরকম প্রভাব পড়তে পারে বাংলায়। আমি যদি ঘুরিয়ে ঠিক উল্টো কথাটা বলি, যে আজকে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিটা জনসভায় নিয়ম করে সংবাদ মাধ্যমের সামনে বলে যাচ্ছে যে বাংলায় 1 কোটি রোহিঙ্গা মুসলিম রয়েছে, অথচ সরকারি তথ্য উইকিপিডিয়ার তথ্য বলছে সমগ্র ভারতবর্ষে রোহিঙ্গাদের সংখ্যা হচ্ছে
40,000 যারা বিভিন্ন বস্তি বা ডিটেনশন ক্যাম্পে রয়েছে, সেটাও কোথায়? জম্মু, হায়দ্রাবাদ, দিল্লি এরকম জায়গায়। তাহলে সেটাকে নিয়ে আপনারা প্রশ্ন করছেন না কেন যে সেটাতেও একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে? অথেন্টিক সাইট ফর ডেটা ফর ইন্ডিয়া। Wikipedia is not an authentic site for any kind of facts or data for ভারতের জন্য। আমাদের সঙ্গে আমি বুদ্ধিজীবী ওনাকে রয়েছে। সমর্থন করতে চাইছি হ্যাঁ। এই জন্য যে দেখুন একটা হিপোক্রেসি চলছে, কারণ পুরো প্রসেসটাতে কি হয়, চিফ ইলেকশন কমিশনের আন্ডারে তো কাজ করছে, পুরো নেটওয়ার্কটা কাজ হচ্ছে, তো প্রত্যেকটি স্টেটে হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার, তারপরে যেমন প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সি আছে ইলেকশন, এটাকে এই ইআরও বলা হয়, তো ইআরও এবং এদের সাথে এইআরও থাকেন, তো এরা মোটামুটি সাব ডিভিশন লেভেলের অফিসার থাকেন, তারপরে বিএলওদের নিযুক্তি হয়, তো বুথ লেভেল অফিসার, তারপরে বুথ লেভেল এদের লিস্টটা কিন্তু সরকার থেকে পাঠানো হয় 1 নম্বর, তারপর সরকার থেকে গেল, তারপরে কিন্তু ওখানে মিটিং হয় প্রত্যেকটি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে বিভিন্ন ধরনের চুলচেরা বিশ্লেষণ, কোয়েশ্চেন ইত্যাদি ইত্যাদি আনসার দেওয়া হয়। যদি আপনাদের তেমন কোনো প্রবলেম ছিল তাহলে ওখানে বলতেন, বা কোনো সাজেশন থাকলে আপনারা কিভাবে বলা যায় তার কোনো প্রক্রিয়া আছে কিনা এটা ভেবে দেখুন। একদমই। এই প্রসঙ্গে যাব প্রশান্ত বাবুর কাছে। প্রশান্ত বাবু, অতীন্দ্র বিজয় বাবু যে প্রসঙ্গটা বললেন সেইভাবে তো আপনারা এগোতে পারেন, আপনাদের লোকরাই রয়েছে। না না, উনি যেটা বললেন আমি সেটাই বলছি। যেদিন সর্বদল বৈঠক হয়েছে পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন অফিসারের সাথে, সেদিন গিয়ে তৃণমূল কংগ্রেস তার প্রক্রিয়া সম্বন্ধে তার আপত্তির কথা জানিয়ে এসেছে। যখন সর্বদল বৈঠকের পরে এসআইআর চালু করা হবে, যখন নির্বাচন কমিশন ঠিক করছে, তখন সেখানে গিয়ে তার আপত্তির কথা জানিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। আলতো আপত্তি আমাদের এসআইআর এর সমস্যা নেই, আমরাও চাই অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলা থেকে দূরে চলে যাক, কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা যেটা 2002-3 সালে 2 বছর ধরে চলেছিল, সেটা আজকে 2 মাসের মধ্যে শেষ করার এত তাড়াটা কেন? যেখানে আমরা দেখতে পাচ্ছি বিহার, হরিয়ানাতে কি পরিমাণ একজনের ছবি এত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ব্রাজিলিয়ান মডেলের ছবি ঘুরে বেড়াচ্ছে, এটা কেন হবে? সময় হয়তো বছর বছর লেগেছে, সেটা এখন বিজেপির আন্ডারে বা সেন্ট্রাল বিজেপি বা ইসি ইটসেলফ আজকে ভারত সরকার যদি এতটাই যদি চাইতো যে অনুপ্রবেশকারীদের ধরবে এবং এই তথ্যগুলো নেবে, তাহলে 2011-র পর আজকে 2025 14 বছর ধরে কেন জনগণনা হলো না ভারতবর্ষে? এবার যদি কেন জনগণনা হলো না? কেন তথ্য পেলাম না? 2000 প্রতি 10 বছর অন্তর তো হওয়ার কথা। আমি কিছু বলতে চাই। তার মানে অপোজিশন উনি নিজেই বলছে, তার মানে ইসি যে খুব আগ বাড়িয়ে ভালো করে এফিশিয়েন্টলি কাজটা করছে, ওনারা সেটাতে ওনাদের আপত্তি, ওনাদের প্রসেসে আপত্তি না। ওনারা বলছে 2002-3-এ যখন এত দেরি করে করেছে, আস্তে আস্তে করেছে, এইবার ইসি এত তাড়াতাড়ি করার কি ইসেটা আছে? তার মানে ওনারা ইসির স্পিড অফ ওয়ার্ককে কোয়েশ্চেন করছে, নট অন দ্য প্রসেস। আমি প্রসেনজিৎ বাবুর কাছে আবারও যাব, তবে এই মুহূর্তে ত্রিপুরা থেকে রয়েছেন আমাদের ভূপাল চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন। আমি যে বিষয়টি আলোচনা করার জন্য যাচ্ছি, অনুপ্রবেশ ইস্যু নিয়ে ইতিমধ্যে আমরা একাধিক টকশো করেছি, কিন্তু এই যে এসআইআর এর সঙ্গে অনুপ্রবেশ একটা অঙ্গাঙ্গে যোগ রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ত্রিপুরা সরকার ঠিক কি ভাবছে এসআইআর নিয়ে, সেখানে কি স্ট্যাটাস রয়েছে, আমি একটু ভূপালের কাছ থেকে জানতে চাইবো। দেখো রূপা, ত্রিপুরাতে এসআইআর নিয়ে এখনো পর্যন্ত সরকার পক্ষ সেইভাবে কোনো বিরোধ জানায়নি। আমি প্রশ্ন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশিকা আসে সেটাই পালন করা হবে। আবার অন্যদিকে সরকারের শরিক দল তিপ্রামথা কিন্তু স্পষ্টতই দাবি করেছে, যখন বিহারে এসআইআর লাগু করা হয়েছিল তখন তিপ্রামথার পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে ত্রিপুরাতেও যেন সেটা হয়। লাস্ট 2004 সালে হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি অন্যরকম। প্রায় প্রতিদিন অনুপ্রবেশ ত্রিপুরার রুটিনে পরিণত হয়েছে। কারণ তোমাকে বলে রাখি যে ত্রিপুরা 3 দিক দিয়ে ঘেরা বাংলাদেশ, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সেখানে শুধু ঢুকছেই না, তারা বিভিন্ন অপরাধিক কাজের সঙ্গেও জড়িত হয়ে পড়ছে। তোমাকে বলি, কিছুদিন আগে খোয়াই সীমান্ত এলাকা দিয়ে গরু চুরি করতে এসে 3 বাংলাদেশি শেষ পর্যন্ত গণপ্রহারে মৃত্যু হলো। কয়েকদিন আগে সোনামুড়া, ত্রিপুরার অন্য একটা সীমান্ত, সেই সীমান্ত এলাকা দিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চুরি করার ঘটনায়, এবং সেই ব্যক্তির কাছ থেকে যে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে 12 বছর আগে তিনি ত্রিপুরায় এসেছেন এবং ত্রিপুরার নাগরিকত্ব গ্রহণ করে এখানে বিয়ে শাদিও করে নিয়েছেন। স্বাভাবিক কারণে এসআইআর এই সমস্ত ক্ষেত্রে স্পষ্টভাবে এর প্রয়োজনীয়তা অনুভব করায়।
এবং শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত সোনামুড়া, বিশালগড়, খোয়াই, ধর্মনগর, বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কিন্তু প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে। পক্ষে রয়েছে, তবে রাজ্য সরকার এখনো পর্যন্ত তেমন কোনো পক্ষে থাকলেও তেমন কোনো পদক্ষেপ নেয়নি বা সে বিষয়ে এগোয়নি, তাই তো? না রূপা, এখানে একটু বলি যে রাজ্য সরকারের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়নি। মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশন যেটা বলে, অর্থাৎ এসআইআর এর যখন লাগু হবে তখন রাজ্য প্রস্তুত আছে, এই ব্যাপারে রাজ্য সরকারের কোনো বিরোধ নেই। একদমই, যেহেতু প্রত্যেক দিনে যেভাবে অনুপ্রবেশ করছে সেই জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট প্রয়োজন রয়েছে ত্রিপুরায়। পরবর্তী সময় ইলেকশন কমিশন সে জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটু বলো, তোমাকে একটু আমি বলছি যে রঞ্জিত দেববর্মা বিধায়ক, যিনি শাসক দলের বিধায়ক বলতে পারি তিপ্রামথার, তিনি অভিযোগ করছেন এমন অনেক বসতি রয়েছে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে ত্রিপুরায় রীতিমতো বসবাস শুরু করে দিয়েছে এবং নানা কাজকর্ম, এমনকি সরকারি দপ্তরেও তাদের ক্রমশ অংশগ্রহণ শুরু হয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে খোদ শাসক দলের শরিক তিপ্রামথা। স্বাভাবিক কারণে এটা নিঃসন্দেহে একটা ত্রিপুরার মতো সীমান্ত রাজ্য, বিশেষ করে 3 দিক দিয়ে যখন বাংলাদেশে ঘেরা, তখন ত্রিপুরার মতো রাজ্যে এটার প্রয়োজনীয়তা অনুভব করছে বিভিন্ন রাজনৈতিক মহল। যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে ত্রিপুরা এসআর এর। পরবর্তী সময় আমরা খেয়াল রাখবো বা এই খবরও আমরা নজর রাখবো। গোপাল, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে প্রসেনজিৎ বাবু রয়েছেন। প্রসেনজিৎ বাবু, এই যে ত্রিপুরারও আমরা যেরকম ছবি দেখলাম, সেখানেও এসআর এর প্রয়োজনীয়তা রয়েছে, কারণ যেমনটাই আমাদের প্রতিনিধি বললেন 3 দিকে ঘেরা সে জায়গায়। আমি এবার একটু কলকাতার ছবি যদি বলি, কলকাতা বা বৃহত্তর কলকাতার বহু এলাকা তেমন রয়েছে। আমার কাছে যে তথ্য রয়েছে, ইকো পার্ক সংলগ্ন বন বিবিতলা, সে সমস্ত জায়গা কিন্তু ধীরে ধীরে খালি হচ্ছে এবং যে ছবিগুলো সামনে এসেছে সেখানে প্রচুর বাংলাদেশিরা সেখানে বসবাস করছিলেন বলবো, কারণ ইতিমধ্যে কিন্তু খালি হয়ে যাচ্ছে। দেখুন, এখন যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা উঠে আসতে পারে, তার সত্যতা কতটা সে ব্যাপারে আমরা কিছুই জানি না। এসআইআর হোক, সেই এসআইআর এর প্রক্রিয়া কতটা সঠিকভাবে হচ্ছে, কত লোকের নাম বাদ যাচ্ছে, কত বৈধ ভোটার বাদ যাচ্ছে, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। শুধু তাই নয় প্রসেনজিৎ বাবু, আপনাকে যদি আমি প্রশ্ন করি, বিএলওদের বিরুদ্ধেও কিন্তু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠছে। যদি বলি আমি মালদা বলি, মুর্শিদাবাদ বলি, এবং একাধিক জায়গা আছে যেসব জায়গায় কিন্তু বিএলওদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠছে। সেখানে দেখা যাচ্ছে, যেরকম দক্ষিণ 24 পরগনায় যেখানে দেখা যাচ্ছে যে একেবারে সেখানে মালদা বলি, মালদার চাচল গ্রাম পঞ্চায়েত, শ্রীরামপুর গ্রাম, সেখানে এনুমারেশন যে ফর্ম বিলি হচ্ছে, বিএলওরা যে এনুমারেশন ফর্ম বিলি করছে, সেখানে কখনো স্কুলে শাসক দলের কর্মীদের নিয়ে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে, কখনো বিএলওদের সঙ্গে দেখা যাচ্ছে শাসক দলের তরফ থেকে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে তারা যাচ্ছে ফর্ম বিলি করতে। এই ধরনের বিভিন্ন ছবি কিন্তু সামনে আসছে। না, তাহলে নির্বাচন কমিশন কি করছে? বিএলওরা তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে নির্বাচন কমিশন কি করছে? তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? বিএলওরা ভয় রয়েছেন, তাদেরকে রীতিমতো হুমকি দিয়ে এই বিষয়গুলো তাদেরকে দিয়ে করানো হচ্ছে। তাহলে নির্বাচন কমিশন যদি নিরাপত্তাই না দিতে পারে, নির্বাচন কমিশন যদি নিরাপত্তাই যদি না দিতে পারে বিএলওদের, তারা কি করে এক্সপেক্ট করছে তারা ভালো করে কাজ করবে? আমি ডালিয়াদের কাছে যাব। ডালিয়াদি, এই যে ছবিগুলো উঠে আসছে, আপনি বলছেন তৃণমূলের পতাকা নিয়ে ঘুরছে, আমি আবার ভিডিও দেখতে পাচ্ছি যেখানে বিজেপির পতাকা নিয়ে ঘুরছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখতে পাচ্ছেন তৃণমূলের পতাকা নিয়ে ঘুরছে, আমি দেখতে পাচ্ছি বিজেপির পতাকা নিয়ে ঘুরছে, আমি দেখতে পাচ্ছি সিপিএম এর পতাকা নিয়ে ঘুরছে। যে উনি যদি সংবিধানটা আদৌ হাতে না নিয়ে যদি পড়তেন, আর্টিকেল 324 এ পরিষ্কার বলা আছে ইলেকশন কমিশনে আপনার কাছ থেকে মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে জ্ঞান নেওয়ার দরকার নেই। আপনার কাছ থেকে মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে জ্ঞান নেওয়ার দরকার নেই। তাহলে সঠিক ভোটার তালিকা সংশোধনের জন্য তাহলে এসআইআর করা যে হচ্ছে এবং আমি দেখছি বিজেপির পতাকা নিয়ে ঘুরছে, সেই রকম লোকেদের সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে কি বলবেন? নির্বাচন কমিশন কেন এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না? বিরুদ্ধে ওরা যাচ্ছে। তাহলে 2002 এ কি পার্থক্য? 2002 সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি সেটা না পারে তাহলে তারা ব্যর্থ। দিনের পর দিন পপুলেশন বেড়ে যাচ্ছে। এখানে গুলশান কলোনিতে যে হারে পপুলেশন বাড়ছে, কি করে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা মুসলিমদের বিচার বিশ্লেষণ হবে? গুলশান কলোনিতে কত ভোটার বেড়েছে ওনার এই সম্পর্কে ধারণা আছে? আর বারবার যে বলছে 1 কোটি, কি করে বিরোধী দলনেতা বলছে 1 কোটি রোহিঙ্গা মুসলিম, 2002 থেকে শুধু অন্য কোথাও যেতে হবে না, গুলশান কলোনিতে চলে যায়। তো ভোটার বাড়বে না কেন? চেকপোস্টে চলে যায়, ভোটার বাড়বে না কেন? অদ্ভুত কথা বলছে, জানতে পেরে যাবে। আরো একটা কথা বলি,
এই যে আপনারা এখনই বললেন যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন চিত্রগুলো ফুটে উঠছে, যে জায়গাগুলো খালি হচ্ছে, ওদের বুঝতে পারছে যে এই অনুপ্রবেশ যেভাবে হয়েছিল তার যে পর্যাপ্ত নথিগুলো, সেই নথি এদের রেডি নেই। আমি আপনাকে আজকে এই চ্যানেলে দাঁড়িয়ে বলে রাখছি ম্যাডাম, এখানে বিজেপির যারা রয়েছেন আমি আপনাদের বলে রাখছি এই চ্যানেলে দাঁড়িয়ে, এই এসআইআর করুন যা করুন, 2026-এ আবার তৃণমূলই আসবে, তখন কিন্তু আপনারা নিজেদের এই ভুল সেটা তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা বড় ভুল করেছেন। আমি বলে দিচ্ছি 216 নম্বর বুথে তৃণমূল বাইকে করে বিএলওকে নিয়ে যাচ্ছে, এখানে 153 বেহালা পূর্ব অ্যাসেম্বলি তৃণমূল বাইকে করে বিএলওকে নিয়ে যাচ্ছে। একটা বিএলও তো কেঁদে ফেলেছে যে আমাকে প্লিজ এইভাবে প্রেসার দেবেন না। যখন আমি তাকে চার্জ করেছি বলছে আমার বাড়িতে স্পেশাল চাইল্ড আছে, আমার কিছু করার নেই। 2026-এ টিএমসি আসবেই, যখন আসবেই তো ইসি যদি একটা ক্লিয়ার কাট স্ট্যান্ড নিয়েছে এসআইআর করছে, আপনারা আগে সব বুথে বিএলএ দেওয়ার ব্যবস্থা করুন, তারপরে আপনারা ভোটের কাজে আসবেন। আপনাদের প্রত্যেকটা বুথে এজেন্টই নেই, আপনাদের প্রতিটা বুথে এজেন্টই নেই, আপনারা কি করে ভোটের কাজের সাথে যুক্ত থাকবেন? ওনারা প্রসেশন করছে। আর একটা সুন্দর ব্যাপার আছে, এত বুথে আপনারা তো ভাড়া করে এজেন্ট এনে বসান বুথগুলোতে, আপনারা বিজেপি তো ভাড়া করে এজেন্ট এনে বসায়, লোক নেই তো, একটা বুথে তো লোক নেই। আর আপনার ব্যাপারটা জানিয়ে রাখি, আমার এখানে একটা দুইখানা বুথ আছে এবং সব খালি করে যাচ্ছে। কেন? আজকে যদি মমতা ব্যানার্জি আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতো এই এভিকশনটা করাতো, উচ্ছেদ করাতো, তাহলে হয়তো ইসির এসআইআর ওয়েস্ট বেঙ্গলে আরো ইজি হয়ে যেত। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যে আমরা ভিডিও ফুটেজ পাচ্ছি, মানুষরা চলে চলে যাচ্ছে, সে যারই পতাকা নেক না কেন, কিন্তু চলে তো যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যাচ্ছে। তার মানে ওরা কি এসআইআর কি ভয় খাচ্ছে? কেন্দ্রীয় সরকারের যদি ক্ষমতা থাকে, যদি তারা মনে করে থাকে যে বাংলায় যে এসআইআর হয়েছে, বাংলায় যে ভোটার লিস্ট ছিল তাতে প্রচুর অনুপ্রবেশকারী ছিল, তাহলে তারা বলছে না কেন যে তারা যে ভোটে জিতেছিল সেই আসনগুলো তারা যে তার ক্ষমতা রাখে না, সেই নির্বাচন বাতিল করে দেয়, কেন বলছে না? বিজেপিকে ভোট দেয় না, অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে থেকেই ভয় খাচ্ছি যে যেই না ইসি বেঙ্গলে পা দিয়েছে, তারা সঙ্গে সঙ্গে বেঙ্গল খালি করে দিচ্ছে। একদম একদম। আমি প্রহ্লাদ বাবু, যে মিতাদি যে কথাটা বললেন যে অনুপ্রবেশ বিষয় যেমনটা অসম সরকার একেবারে উচ্ছেদ অভিযান চালিয়েছে, সে জায়গায় যদি পশ্চিমবঙ্গ সেই ধরনের পদক্ষেপ নেওয়া হতো তাহলে এসআইআরটা খুব স্বাভাবিকভাবে এগোনো যেত এবং খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এগোনো যেত, কোনো অসুবিধা হতো না বা আপনাদেরও কোনো সমস্যা হতো না মনে হচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনার কি বক্তব্য? আপনাদের সরকার তেমন কেন কোনো পদক্ষেপ নিল না এখনো পর্যন্ত? অনুপ্রবেশ তো ঘটেছে বাংলায়, কিসের ব্যাপারে পদক্ষেপ নেবে? না, অনুপ্রবেশ তো বাংলায় ঘটেছে, সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন না? আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, বাংলায় যে অনুপ্রবেশ ঘটেছে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? যদি অনুপ্রবেশ ঘটে থাকে তার দায় কে নেবে? বিএসএফ নেবে না? সেটার উত্তর বিএসএফ নেবে না? বিএসএফ রাজ্য পুলিশের দায়িত্ব যে বর্ডার সিকিউরিটি, বর্ডার পার করে কে ঢুকছে সেটা কি রাজ্য সরকারের দায়িত্ব? বিএসএফ রাইটিং দিয়েছে, বিএসএফ রাইটিং বর্ডার সিকিউরিটি ফোর্স কি করতে রয়েছে তাহলে? বেঙ্গল ফেন্সিং করার জন্য বিএসএফ মাটি দিচ্ছে না। আপনারা মমতা ব্যানার্জির পা ধোয়া জল খান, যতবার মমতা ব্যানার্জির নাম বলছেন ততবার বোধহয় নরেন্দ্র মোদীর নামও বলেন না। মমতা ব্যানার্জির পা ধোয়া জল খান। ঢুকছে ওনারা আসাতে সংবিধান নিয়ে মেঘালয়তে আসছে, বেঙ্গলে ঢুকার সঙ্গে সঙ্গে কাগজপত্র, আধার, ভোটার সব পেয়ে যাচ্ছে। পেয়ে গিয়ে ওরা পুরো, আমরা তো গত 1-2 মাসে দেখেছি বর্ডার থেকে অন্য দেশ থেকে লোক ঢুকে যাচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? সেখানে রাজ্যের পুলিশ কি করার আছে? এখানে রাজ্যের প্রশাসনের কি করার আছে? স্টার্ট করে দিয়েছে, বর্ডার দিয়ে ঢুকছে না। সেজন্য বেঙ্গল কি আপনারা আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করেছেন, আর 100 টাকা খরচা করে বলছেন ছিল মানে ঢুকেছে, আমরা আপনি স্বীকার করেছেন। আধার কার্ড কোনো প্রমাণ না, তাহলে 1100 টাকা নিয়ে কোথায় গেল সেগুলো? কেন নিয়েছিলেন? কেন নিয়েছিল কেন্দ্রীয় সরকার? ঠিক আছে প্রসেনজিৎ বাবু, আপনি পরোক্ষভাবে কোথাও না কোথাও বিএসএফ এর উপর দোষ চাপিয়ে হলেও স্বীকার করেছেন যে বাংলায় অনুপ্রবেশ ঘটেছে, ঠিক আছে, মেনে নিচ্ছি। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সরকার কেন কোনো ব্যবস্থা নিল না? শুধু বাংলায় নয়, ত্রিপুরাতেও ঢুকছে অনুপ্রবেশ, অসমেও ঢুকেছে, তার জন্য পদক্ষেপ নিচ্ছে সরকার। বসাবেন না ম্যাডাম প্লিজ, এটা আমার রিকোয়েস্ট।
না না, আপনাকে আমি কি বলেছি সেটা ভিডিওতে রয়েছে, কাইন্ডলি আপনার মুখের কথা আমার মুখে বসাবেন না প্লিজ, এটা রিকোয়েস্ট। না আপনি তো আপনিও বললেন। না না, আমি বলেছি ওনার কথা যেটা মর্মার্থ আর কি সেটা, তার মানে বিএসএফ কেন অ্যাকশন নিল না যখন ঢুকেছে, তার মানে উনি পরোক্ষে মানতে চাইছেন যে ঢুকেছে, এটাই বলতে চাইছি। আর যদি আমার ভুল হয় তো আমি, উনি বুদ্ধিজীবী, উনি কোনো পার্টির আমি কোনো পার্টির জন্য নয়, পার্টি করেন না, আমি আপনার কথাটাকে ব্যাখ্যা করলাম না। ব্যাখ্যা করেছে। তাহলে চলে যাচ্ছে কেন? তাহলে যে এখন বেঙ্গল থেকে চলে যাচ্ছে তাদেরকে কেন রাখাচ্ছে না? ওরা তো বেঙ্গলি সিটিজেন। একটা কবিতার লাইনের না অনেক রকম ব্যাখ্যা হতে পারে, এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে, আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আপনাদের দায়িত্ব। বেশ, সিএমসি ওদেরকে ধরে রাখছে না কেন? অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, যে অনেক প্রশ্ন এখানে রয়েছে। একদিকে সংবিধান হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে তাদের যথেষ্ট সমস্যা রয়েছে, বিএলওরা নিয়ম ভঙ্গ করছেন। অনুব্রত বাবু বলছেন, অসমের ব্যাখ্যা দিচ্ছেন, অসমের প্রসঙ্গ টেনে আনছেন যে 14 লাখ হিন্দু বন্দী রয়েছে, এসআইআর এর পর এনআরসি হবে। যথেষ্ট নানান দিক থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে। কোথাও না কোথাও মনে হচ্ছে, প্রশ্ন উঠছে, কোথাও না কোথাও এসআইআর নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে, বিরোধীদেরও এমনটাই বক্তব্য। আমরা আজকে আলোচনা করলাম এই বিষয়ে এবং অসমের এবং ত্রিপুরার যে ছবিটা সেটাও তুলে ধরার চেষ্টা করলাম আজকের আমরা সাফকথায়। আজকে সাফকথা আর সময় হাতে নিয়ে এখানে শেষ করতে হচ্ছে। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাফকথা আসার জন্য। বিজেপি নেত্রী মিতানাথ বরা ছিলেন আমাদের সঙ্গে, বিজেপি নেত্রী ডালিয়া ঘোষ, বুদ্ধিজীবী অতীন্দ্র বিজয় চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে এবং তৃণমূল নেতা প্রসেনজিৎ সেনগুপ্ত ছিলেন। প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং সাফকথা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।